হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব এখানে MIL HS ফার্স্ট ইয়ারের আহার ও পানীয় গল্পর নেক্সট অংশটুকু। আমরা ডিসকাস করেছিলাম পাউরুটি নিয়ে, পাউরুটি পর্যন্ত। পাউরুটি যে পেজ নাম্বার 91, তোমাদের যাদের কাছে বই আছে বইটাকে একটু খুলে বসলে ওই জায়গাটা পাবে। তো পাউরুটিটা আমাদের খাওয়া ঠিক নয়। উনি বলেছিলেন যে পাউরুটি যদি খেতে হয় সেটাকে একটু সেঁকে নিয়ে খেতে হয় এপিট ওপিট, কারণ পুরো পাউরুটিটাই যেহেতু ময়দা দিয়ে তৈরি হচ্ছে, এটা শরীরের জন্যে ততটা ভালো নয়। তো যাই হোক, তারপর এর পরের প্যারাগ্রাফ থেকে আমরা ডিসকাশন স্টার্ট করব। এইখানে উনি লিখেছেন যে অশুদ্ধ জল আর অশুদ্ধ ভোজন রোগের কারণ। অশুদ্ধ জল, খেয়াল করবে, অশুদ্ধ জল ব্যাপারটা একটা বড় সাংঘাতিক ব্যাপার আমাদের এই সমস্ত এরিয়ার লোকজনদের মধ্যে। আমরা যেখান থেকে খুশি সেখান থেকে জল টল খেয়ে নিই, এবং সায়েন্স কিন্তু এটা বলে দিয়েছে যে সবচেয়ে বেশি ডিজিজ পরিবাহিত হয় জলের মাধ্যমে এবং খাদ্যবস্তুর মাধ্যমে। খাদ্যবস্তুর মাধ্যমে যতটা হয় তার চাইতে বেশিও হয় জলের মাধ্যমে, কারণ জলটা হলো একটা এমন ধরনের জিনিস যেটা লিকুইড, এবং এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এটার কোনো অল্টারনেটিভ হয় না, জল খেতেই হয়। তো জল যখন খেতেই হয়, আমরা কি করি, যেখান থেকে খুশি সেখান থেকে যখন জল পিপাসা লাগে, সাপ্লাইয়ের জল, কলের জল, ফটাফট হাত দিয়েই খেয়ে নিই। হাত দিয়ে জলটা পড়তে থাকে, আমরা হাত মুখে লাগিয়ে খেয়ে নিচ্ছি, বা স্কুলে কলেজে যেখানে ট্যাপ থেকে জল পড়ছে আমরা খেয়ে নিচ্ছি। কিন্তু আমরা এটা কখনো ভেবেই দেখি না যে এই জলটা ঠিকঠাক আছে কিনা, পরিশুদ্ধ আছে কিনা, যে ট্যাঙ্কি থেকে জলটা বেরিয়ে আসছে ওই ট্যাঙ্কিটাকে পরিষ্কার করা হচ্ছে কিনা। স্কুল কলেজ তো আর ছাড়ো, নিজের বাড়ির মধ্যেই যে ফিল্টার থাকে বা জলের যে ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কিগুলোকেই আমরা বছরে একবার পরিষ্কার করি ম্যাক্সিমাম, দেখবে। তার বিষয়ে আমাদের মনেই থাকে না যে এগুলো একটু বছরে নয়, অ্যাটলিস্ট প্রত্যেক মাসে পরিষ্কার করা দরকার, এগুলোকে একটু ক্লিয়ার রাখা দরকার, কারণ এখান থেকে জলটা বেরিয়ে আসছে, যে জলটাকে আমি খাবো। আর জলের মাধ্যমে সবচেয়ে বেশি ডিজিজ স্প্রেড হয়, এটা আমাদের খেয়ালই থাকে না। আমরা যেখান থেকে খুশি সেখান থেকে জল নিয়ে খেয়ে ফেলি। উনি বলছেন যে এই অশুদ্ধ জল পান করাটা, এই জলটাই অশুদ্ধ জল, অর্থাৎ যেই জলটা ফিল্টার্ড নয়, যে জলটার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি রয়ে গেছে, ওই জলটা অশুদ্ধ জল। প্লাস আমাদের আরও একটা বদভ্যাস হলো, আমরা জলের যে পাত্র থাকে সেটাকে আমরা ঢেকে ফেকে রাখি না। ম্যাক্সিমাম জলের পাত্র ওপেনেই থেকে যায় কখনো কখনো, ফলত এর মধ্যে হালকা গুঁড়ো গাড়া, ধুলো বালি, এগুলো একটা লেয়ার পড়তে থাকে সব সময়, কিন্তু এগুলো আমরা পাত্তাই দিই না, আমরা এই জলটাই খাই। তো অসুস্থ হওয়া থেকে আমাদের আটকাবে কে? এই কন্ডিশনে অসুস্থ হওয়াটা তো রোগের যত বীজগুলো রয়ে গেছে, যত কীটাণু রয়ে গেছে, সমস্ত কিছুই জলের মাধ্যমেই স্প্রেড হয়। তো এই ব্যাপারটা নিয়ে উনি এই জায়গার মধ্যে ডিসকাস করেছেন যে ম্যাক্সিমাম যে ফিল্টারের মধ্যে যে জলটা আমরা খাওয়ার জল ব্যবহার করি, ফিল্টার নিয়মে প্রত্যেক 4-5 দিন বা 2-3 দিন পর একটু পরিষ্কার করে নেওয়া দরকার, কিন্তু আমরা দেখবি ম্যাক্সিমাম ফিল্টার আমরা 10 দিন 15 দিন, কখনো কখনো মাসে একবার পরিষ্কার করি। ফলত ফিল্টারটা তখন জল ফিল্টার করার বদলে ওটা নিজেই একটা তখন মানে ডিজিজের একটা জায়গা হয়ে যায়, কারণ ও তখন পিউরিফাই ওয়াটার আমাদের দিতে পারছে না। ফলত একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে জলটা ওই জায়গা থেকেই অশুদ্ধ অবস্থায় বেরিয়ে আসছে এবং ওইটাই আমরা খাচ্ছি। তো তার জন্য উনি এই জায়গার মধ্যে একটা জিনিস বলেছেন যে ফিল্টারের মধ্যে আমাদের এখানে যে 3 কলসির ফিল্টার, ওটা বেশ ভালো। 3 কলসির ফিল্টার মানে আমরা এখানে বালি টালি এগুলো দিই, কয়লা টয়লা এগুলো দিই, দিয়ে এটা গ্রাম বাংলার মধ্যে বেশ প্রচলিত, আগেকার দিনেও ছিল, আর গ্রাম বাংলার মধ্যেও বর্তমানে খুব প্রচলিত আছে। ওইটার মধ্যে জল দেওয়া হয়, তারপর ওটা কী হয়, ওই জলটা চুয়ে আসে। ফলত এই বালি কয়লা এগুলো যেগুলো দেওয়া হচ্ছে, যেগুলোর মাধ্যমে জলের আয়রন বা জীবাণু এগুলো সব ফিল্টার্ড হয়ে তারপর ক্লিয়ার জলটা বেরিয়ে আসে, এগুলো একটু ধোয়াধুয়ি পরিষ্কারের ঝামেলা থাকে। তো ওইখানে ওই জন্যে এগুলো করে মোটামুটি একটু ক্লিয়ার ভালো পরিষ্কার জল পাওয়া যায়। কিন্তু এইখানে আমরা যারা শহরবাসী, আমরা তো এখানে পিউরিট বা অন্য কোনো মিল্টনের ফিল্টার ইউজ করছি, তো এগুলো মাসে একবার 15 দিনে একবার আমরা অটোমেটিক পরিষ্কার করছি, ভালো করে পরিষ্কার হচ্ছে না, সেক্ষেত্রে এই ফিল্টারগুলো থেকেই আমরা অশুদ্ধ জল পাচ্ছি। তো গ্রামের মধ্যে আরেকটা অভ্যাসও হলো যে ওরা জলের মধ্যে, খাওয়ার জলের মধ্যে একটুখানি ফিটকিরি দিয়ে দেয়। একটুখানি ফিটকিরি দিয়ে দিলে কি হয়, ফিটকিরির গুঁড়োটা যথাসম্ভব মাটি, ময়লা, রোগ জীবাণু যা আছে, বীজ যেগুলো আছে, এগুলো নিয়ে জলের নিচে এগুলো থিতু হয়ে যায়। দেখবে বালতির মধ্যে, 1 বালতি জলের মধ্যে তুমি একটুখানি ফিটকিরি যদি মিক্স আপ করে দাও, জলটা উপর দিক থেকে খুবই ক্লিন এবং পরিষ্কার হয়ে থাকে, আর নিচের দিকে একদম পরিষ্কার দেখা যায় যে পাতলা লেয়ার মতো একটা আবর্জনার একটা লেয়ার একটা পড়ে, ওই লেয়ারটাই হলো ওই জলের মধ্যে যত ময়লা রয়ে গেছে, আবর্জনা রয়ে গেছে, ওই লেয়ারটা।
তো এখনকার দিনে আর আমাদের শহরের মধ্যে এই জিনিসগুলো হয়ই না, ফিটকিরি টিটকিরি ইউজ করে জলটাকে ক্লিন করা এগুলো আর হয়ই না। ফলত মানে আমরা অশুদ্ধ জলই খাচ্ছি একরকম বলতে গেলে, ফিল্টার হলেও সেটা ততটা পরিশুদ্ধ হচ্ছে না। তো বিবেকানন্দ এই জায়গার মধ্যে এই ব্যাপারটা নিয়ে উনি সলিউশন দিচ্ছেন যে আমাদের উচিত ফিটকিরি দিয়ে যে জলটা, ওই জলটাকে ক্লিন করার পর তারপর সেই জলটাকে বের করে এনে সেটাকে ফুটিয়ে নেওয়া, আবার ডাইরেক্টলি ফিটকিরির জলটা খাওয়া নয়, এটাকে আবার ফুটিয়ে নিতে হবে ভালো করে। জল ফুটিয়ে নিলে বাকি যে জীবাণুগুলো কীটাণুগুলো এটার মধ্যে থাকে এগুলো সব সব মানে ঠিক হয়ে গেল, এগুলো সব জীবাণু মুক্ত হয়ে গেলো জলটা। তারপর ওই জলটাকে ফিল্টারের মধ্যে দিয়ে দাও, ফুটিয়ে নেওয়ার পর সেটাকে ফিল্টারের মধ্যে দাও, তারপর ফিল্টার হলো, এরপর তুমি ওই জলটা খাও। তাহলে তুমি কতবার ফিল্টার করলে? 3 বার। প্রথম হলো ফিটকিরি দিয়ে ফিল্টার করা হলো জলটাকে, এরপর ফুটিয়ে নিয়ে ফিল্টার করা হলো, তারপর এই জলটাকে ঠান্ডা করে ফিল্টারের মধ্যে ঢালা হলো, এরপর যে ফিল্টার করা জলটা বেরিয়ে এলো ওই জলটা আমাদের খেতে বলেছে। আমরা কি এগুলো করি? করিও না, করবও না, সে তো জানা কথাই। আমরা এই পচা পচা নোংরা জলেই খাবো, অসুস্থ হবো, আর ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ইঞ্জেকশন নেব। কিন্তু এইভাবে যদি না খাওয়া হয় তাহলে আমাদের শরীরও ভালো থাকবে না, ওই ইঞ্জেকশনই খেতে হবে জলের বোতলে। যাই হোক, এগুলো করার পর শেষ পর্যন্ত নেক্সট প্যারাগ্রাফ, পেজ নাম্বার 92 পেজ নাম্বারে উনি কি বলছেন, যার 2 পয়সা আছে আমাদের দেশে ছেলেপুলিগুলোকে কচুরি মন্ডা মেঠাই খাওয়াবে, ভাত রুটি খাওয়া অপমান। কচুরি মন্ডা মেঠাই মানে মিষ্টি জিনিস খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এই মিষ্টি জিনিস বা ভাত রুটি এগুলো খাওয়ানো একেবারেই ঠিক না। কারণ এই মন্ডা মিঠাই এগুলো যে বানানো হয়, এই বানানোগুলো মানে ঘিয়ে ভাজা, তেলে ভাজা, এগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে জিনিসগুলো, ঘি দিয়ে তেল দিয়ে বানাচ্ছে। তো এগুলো যে দোকানের মধ্যে বানাচ্ছে সেই ঘি আর তেল তো এমন তো নয় যে ওরা প্রতিদিন ফ্রেশ ফ্রেশ এগুলো ইউজ করছে। এগুলো কত দিনের পচা পচা জিনিস কে জানে। আজকে একটু ঘি যদি নেয়, ওইটা মধ্যে ভাজা শুরু করে 3 দিন 4 দিনে কি খেতে বাঁচবে। কিন্তু আমরা এগুলো ওই যে ফাস্ট ফুড সেন্টার রাস্তার পাশে পাশে খুলে রাখে, এখানে তো এরকমই হচ্ছে প্রসেসগুলো। কিন্তু এগুলো খেতে তোমাদের কতই না ভালো লাগে। তোমরা কোনো ঘরের মধ্যে আর ফ্রেশ ফ্রেশ জিনিস খাও? কেউই খেতে চায় না এগুলো। ওইগুলো ওই পচা পচা জিনিসগুলো খাবে, আর এগুলো খেয়ে খেয়ে তারপর কি করবে? অসুস্থ হয়ে হয়ে ডাক্তারের কাছে যাবে। কম বয়সেই কি হয়ে যাচ্ছে? গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে যাচ্ছে, আলসার প্রবলেম হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি প্রবলেম হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না, কনস্টিপেশন প্রবলেমস হচ্ছে, লুজ মোশন প্রবলেমস হচ্ছে। এগুলো সব এই রিজনের জন্য হচ্ছে, কারণ আমরা কি করছি? ফ্রেশ কোনো কিছুই আমরা খাচ্ছি না। ফ্রেশ কোনো কিছু খাওয়ার প্রতি আমাদের ইন্টারেস্টও নেই। আমরা সব পচা পচা 15 দিন আগের তেলের মধ্যে রান্না করা যা কিছু পাচ্ছি এগুলোকেই আমরা বুকরাশি করছি। তো আমাদের ডাক্তারের কাছে যাওয়া কে আটকাবে? প্লাস এগুলো করে করে আগের দিনে মানুষরা কি করতো? প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতো, হাঁটাহাঁটি করতো, দৌড়াদৌড়ি করতো, ক্ষেত খামারে কাজ করতো। এখনকার দিনের লাইফস্টাইলটাই এরকম না। ফলত এখনকার দিনের লাইফস্টাইলটা কি হয়ে গেছে? ফিজিক্যাল লেবার আমাদের অনেক বেশি কমে গেছে। গ্রামের মানুষের মতো আমরা এখন পায়ে হেঁটে কোনো জায়গাতে যাই না, কারণ আমাদের সামনে গাড়ি ঘোড়া আছে, ব্যবস্থা আছে, আমরা ফট করে একটা কিছু নিয়ে নিচ্ছি। তো এতে গিয়ে কি হচ্ছে? পায়ে হেঁটে যাওয়া বা হাঁটাহাঁটি করা বা ঘরের কাজ করা, এগুলোর মাধ্যমে কি হয়? একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়, যেতে গিয়ে শরীর ভালো থাকে এবং হজম ক্ষমতা খুবই বাড়ে, ডাইজেশন পাওয়ারটা বাড়ে আমাদের। কিন্তু আমরা বর্তমানে কি করছি? আমরা কোথাও যাচ্ছিও না, কিছুই করছি না, ফিজিক্যাল লেবার একেবারেই করছি না, এক্সারসাইজের তো প্রশ্নই ওঠে না। উল্টা আরও সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছি, রাত্রিবেলা 3টা 4টার সময় ঘুমাতে যাচ্ছি, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছি। এই হলো আমাদের ডেইলি লাইফের সিস্টেম। এর মধ্যে ঘুম থেকে উঠেই আমরা কী খাচ্ছি? চিকেন, মাটন, বিরিয়ানি, এগুলো। ফলত বডির একদম 12টা বেজে বসে আছে, কোনো এক্সারসাইজ নেই, কোনো রুটিন নেই, নিয়ম নেই, কিছুই নেই। আমাদের নানান প্রবলেম ধরে যাচ্ছে। আগের দিনে কোনো প্রবলেম এরকম ছিল না, অনেক কম ছিল। ছিল না যে সেটা নয়, কিন্তু অনেকটাই কম ছিল, কারণ ওরা আগে ফিজিক্যাল লেবার করতো, প্লাস ওদের খাওয়া দাওয়া ছিল একেবারেই অন্যরকম, ম্যাক্সিমাম ঘরে বানানো খাওয়া। আর এখনকার দিনে হয়ে গেছে ম্যাক্সিমামই বাইরে রেডি করা খাওয়া। আমরা ঘরে কমই বানাই, বা বানাইও যেটা, সেটা খুবই অল্প পরিমাণে। অ্যাটলিস্ট উইকলি একবার বাইরে রেস্টুরেন্টে তো খেতে যেতেই হবে। এই কন্ডিশনে গিয়ে আমাদের খাওয়ার মধ্যে কি হচ্ছে? বিরাট চেঞ্জেস এসে যাচ্ছে, যেটার এফেক্ট আমাদের বডির উপর পড়ছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট উনি কী বলেছেন, আগেকার দিনে বা এখনও গ্রামের মধ্যে ওরা ঝোল, চচ্চড়ি, ডাল ভাত, শুক্তো, এই টাইপের আইটেমগুলো বেশি খেত খাওয়া দাওয়ার মধ্যে। বোঝা যাচ্ছে? ঝোল দেখবেন লিকুইড, যেটা আমাদের বডির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমাদের হোল বডির মধ্যে 75%ই লিকুইড। তো আমরা জলই খাই না, ঝোল তো আর বাদই দাও। ম্যাক্সিমামই শুকনো খাওয়াটা খেতে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে, শুকনো শুকনো ভাত। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডির জন্য শুকনো খাওয়াটা একেবারেই ভালো না, এটা খারাপ। আমাদের খাওয়া উচিত ঝোল জাতীয়, ডাল ভাত, যেটা অত্যন্ত সিম্পল কিন্তু আমাদের বডির জন্য বিরাট উপকারী। আমরা এটা খুব কমই খাই। চচ্চড়ি বলতে কী বোঝাচ্ছে? ডাটা ফাটা এগুলো,
ডাটা ফাটা কি? এগুলো হলো ফাইবার, যেগুলো এরকম মানে একটু, যেগুলোর মধ্যে থেকে ছিবড়ে বেরিয়ে আসে, ছিবড়ে জাতীয় খাবার, বুঝতে পারছো? তা তুমি ডাটা বা সজনে ডাটা রয়েছে না, বা এমনিতে ডাটা, যেগুলো খাওয়ার পর একটা ছিবড়ে জাতীয় জিনিস বেরিয়ে আসে, যেটা আর আমরা খেতে পারি না, ফেলে দিই, ওই জাতীয় খাওয়াগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফাইবার আমাদের পেটের জন্য বিরাট উপকারী, সে আমাদের পুরো ইন্টেস্টাইন সিস্টেমটাকে হেলদি বানিয়ে রাখে। এই ফাইবার খাওয়া, শুক্তো মানে শুক্তোর মধ্যে কি কি থাকে? তেতো জাতীয় জিনিস থাকে। তেতো জাতীয় জিনিস কি করে আমাদের ভেতরে যত মানে ইন্টেস্টাইনের মধ্যে যত ধরনের ইনফেকশন হওয়ার চান্স থাকে, এই ব্যাপারটাকে একদম পুরোপুরি ঠিক করে দেয়। তো এই পুরো জিনিসটাই আমাদের বডির জন্যে, আমাদের ব্লাডের জন্যে, আমাদের ইন্টেস্টাইনের জন্যে, আমাদের গুড হেলথের জন্য দরকার, হার্টের জন্যে, ব্রেনের জন্য, এভরিথিং ডিপেন্ডস অন ফুড হ্যাবিট। কিন্তু আমরা কি খাচ্ছি 24 ঘন্টা? চিকেন পকোড়া, মাটন পকোড়া, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, পিৎজা, ফুচকা, তারপর প্যাকেটিং খাওয়া, চানাচুর, এই সেই হাবি জাবি যত উল্টা পাল্টা আছে, এগুলো সব বসে বসে খাচ্ছি, আর খেয়ে খেয়ে আমাদের শরীরে 12টা বাজাচ্ছি। আর তারপর আমরা চিৎকার করছি যে আমার পেটে ব্যথা হচ্ছে, আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, আমার এই হচ্ছে, আমার সেই হচ্ছে। তো আমাদের ডে টু ডে লাইফের মধ্যেই, আমাদের খাওয়া দাওয়ার মধ্যেই সমস্ত প্রবলেম ঢুকে বসে আছে। যত সময় না আমরা হেলদি ফুড নেব, তত সময় পর্যন্ত আমরা একটা গুড হেলথ এক্সপেক্টই করতে পারি না। গুড হেলথের পিছনে রয়ে গেছে একটা হেলদি ফুড। সো দিস ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট। আর এই ব্যাপারটা এই জায়গার মধ্যে উনি বারে বারে বলছেন। তোমাদের জন্য এই চ্যাপ্টারটা এই জন্যেই সিলেক্ট করা হয়েছে, যাতে তোমাদের ফুড হ্যাবিট সম্পর্কে কি খাওয়া উচিত, আমাদের শরীরের জন্য কোনটা বেনিফিশিয়াল, তোমাদেরকে বোঝানো হয়। কারণ এখন তোমাদের যে বয়সটা, এই বয়সটা হলো এই উল্টোপাল্টা খাওয়ার প্রতি খুবই নেশা থাকে এই টাইমটাতে। এটা খাবো, সেটা খাবো, এই খাবো, সেই খাবো, খালি খাবো, কিন্তু সব উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, সব অখাদ্য কুখাদ্য খাওয়া হচ্ছে, বডিকে ভালো জিনিস দেওয়া হচ্ছে না। আর এখন হলো গ্রোয়িং পিরিয়ড। এখন যদি তোমরা ভালো জিনিস, হেলদি জিনিস না খাও, তাহলে তোমাদের বডি সুন্দর করে গ্রো আপ হবে না, অর্থাৎ হেলদি হবে না। আর হেলদি বডি যদি না থাকে, তাহলে তুমি পরিশ্রম কী করে করবে? চাকরি বাকরির জন্য পরিশ্রম করতে হবে না নেক্সট ফিউচারে গিয়ে, সেটা লেবার করার জন্য তো সেরকম হেলদি বডির দরকার। ওই জন্যই এগুলো এখানে বলে দিয়েছেন, এই চ্যাপ্টারটাও এই জন্যই, যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। তো যাই হোক, এগুলো নিয়ে বলতে বলতে আমরা নেক্সট এসে যাচ্ছি যে পাশ্চাত্যরা কী খায়। উনি তো এত সময় ধরে আমাদের ভারতবর্ষের লোকেদের খাওয়া দাওয়ার কথা বলেছেন, এখন একটু বাইরের অন্যান্য দেশের লোকজনরা, ওদের ফুড হ্যাবিটটা কীরকম। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং, এবং এখান থেকে তোমাদের ছোটো ছোটো কোয়েশ্চেন আনসার থাকবে। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, একটু চ্যাপ্টারটা পড়বে। গরিব অবস্থায় সকল দেশের খাওয়াই ধান্য বিশেষ। গরিব অবস্থায় বলতে প্রত্যেক কান্ট্রির মধ্যেই সাধারণ জনগণের মধ্যে কিছু থাকে যারা দরিদ্র গরিব মানুষ, আর কিছু থাকে হলো যারা ধনী মানুষ। এখন যারা দরিদ্র শ্রেণীর মানুষ, ওদের খাওয়া দাওয়াটা কীরকম? ওরা ম্যাক্সিমাম ধান অর্থাৎ চাল এটাই খাচ্ছে। আর কি খাচ্ছে? শাক তরকারি, মাছ মাংস, এগুলো যারা বিলাসী অর্থাৎ ধনী লোক, যারা মাছ মাংস ওরা খাচ্ছে, চাটনি টাটনি এগুলো ওরা খাচ্ছে। আর যে দেশের যে শস্যটা প্রধান, সে দেশে ওই শস্যটাই মূলত খাওয়া হয়। যেখানে গম সেখানে রুটি, যেখানে ধান সেখানে ভাত। বোঝা গেল? তো এইরকমভাবে চলছে। গরিবের প্রধান খাওয়াটা হলো সাধারণ যে খাওয়া, যেখানে যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে, গরিবরা ওইটাকেই সবচেয়ে বেশি খাচ্ছে। তো বাংলা, উড়িষ্যা, মাদ্রাজ উপকূলে, মাদ্রাজ বলতে বর্তমানের যে মুম্বাই রয়ে গেছে সেখানে, বা মালাবার উপকূলে ভাত হলো প্রধান খাদ্য। আমাদের এই এরিয়াগুলোর মধ্যে বাংলা, উড়িষ্যা, মুম্বাই, মালাবার উপকূল, এগুলোর মধ্যে ভাত হলো প্রধান খাদ্য। ভাতের সঙ্গে কি কি থাকে? ডাল তরকারি থাকে, আর কি থাকে? মাছ মাংস, চাটনি টাটনি একটু থাকে, এগুলো। এবার ভারতবর্ষের যারা অবস্থাপন্ন লোক, অর্থাৎ যারা একটু ধনী, ওরা কি কি খাচ্ছে? ওরা গম খাচ্ছে, গমের মানে দেখবেন গমের বানানো রুটি খাচ্ছে, রুটির সঙ্গে ভাতও খাচ্ছে। তারপর নানান ধরনের বজরা, মড়ুয়া, জনার, ঝিঙ্গুরা প্রভৃতি ধানের রুটি প্রধান খাদ্য সাধারণ লোকের জন্যে। আর যারা একটু ধনী লোক, ওরা গমের রুটিটা খাচ্ছে। এভাবে চলছে। শাক তরকারি, ডাল, মাছ মাংস ভারতবর্ষের ওই রুটি বা ভাতকে সুস্বাদু করার জন্যে মোটামুটি সর্বত্রই ব্যবহৃত হয়। মাছ মাংস, ডাল ভাত তরকারি, এটা সবখানেই ব্যবহৃত হয়। তো এমনকি পাঞ্জাব, রাজপুতানা, দাক্ষিণাত্য দেশের মধ্যেও যারা মানে আমিষাশী লোকেরা যারা রয়ে গেছে, একটু রাজা বা একটু ধনী পয়সাওয়ালা লোক, ওরাও নানান ধরনের মাংস, নানান প্রকার পশুর মাংস ওরা ব্যবহার করেন, খাওয়া দাওয়া করেন। রুটি বা ভাত সেখানেও প্রধান খাদ্য, ওইভাবে চলছে। এবার পাশ্চাত্য দেশে অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা গরিব দেশ আছে যাদের, এবং ধনী দেশের গরিবদের মধ্যে ওই প্রকার রুটি আলু ওরা ওইখানেই খায়। গরিব দেশ যেগুলো রয়ে গেছে, প্লাস
ধনী দেশের মধ্যে যারা গরিব জনগণ রয়ে গেছে, বোঝা গেল কথাটা, অর্থাৎ যারা দরিদ্র শ্রেণীর লোকজনরা সবখানে, ওরা কি খাচ্ছে, রুটিটাই ওদের স্পেশাল প্রধান, ওরা রুটিটা খুব ইম্পর্ট্যান্ট খাওয়া, প্লাস আলুটা মোটামুটি সর্বত্র এটা উৎপন্ন হয়, তো এটা সবাই খাচ্ছে। মাংস টাংস এগুলো একটু কমই, জেনারেলি মাংস এফোর্ড করার মতো টাকা পয়সা সবার তো থাকে না, তো এটা একটু কমই খাওয়া হয়। এর মধ্যে দেখো স্পেন, পর্তুগাল, ইতালি প্রভৃতি যে জায়গাগুলো একটু গরম দেশ, ওই জায়গাগুলোর মধ্যে দ্রাক্ষা জন্মায়। দ্রাক্ষা মানে হলো আঙুর, আমাদের এখানে গ্রেপস যেটা গ্রেপস আঙুর, যেটা দ্রাক্ষা ওইখানে জন্মায়, মানে আঙুর প্রচুর হয়, ফলত ওই জায়গার মধ্যে আঙুর থেকে এক ধরনের মদ বানানো হয়, ওই মদটা খুবই সস্তা ওই সমস্ত জায়গাতে। তো ওরা ওই জায়গার মধ্যে এই আঙুর থেকে সৃষ্ট মদের বেশ একটা প্রচলন আছে, ওরা ওইটা খুব খায়, এটা ওদের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য, ওরা এটাকে হজম করতে পারে খেয়ে। সে দেশের দরিদ্র লোকজন যারা রয়ে গেছে তারা মাছ মাংসের জায়গায় এই দ্রাক্ষারস বা এই যে আঙুরের রস এটাকে ব্যবহার করে। কিন্তু উত্তরাঞ্চল অর্থাৎ মানে নর্দার্ন এরিয়াগুলো অর্থাৎ রাশিয়া, সুইডেন, নরওয়ে প্রভৃতি জায়গার মধ্যে দরিদ্র লোকের খাওয়া দাওয়ার প্রধান আইটেমগুলো কী কী? রুটি, এক টুকরা শুটকি মাছ আর আলু। খেয়াল করো, এগুলো আমরাও খাই, রুটি রয়ে গেছে, একটুখানি শুটকি মাছের টুকরো আর আলু, যেগুলো আমাদের এখানেরও খাদ্য, আমরাও খাই, কিন্তু এই জিনিসগুলো ওরা ওই জিনিসটা ওদের দেশের প্রধান খাদ্য, সাধারণ দরিদ্র লোকেদের। ইউরোপের যারা অবস্থাপন্ন লোক রয়ে গেছে, আমেরিকার আবাল বৃদ্ধ বনিতা যারা, তারা ভাত, রুটি প্রভৃতি, চাটনি, মাছ মাংস এগুলো খায়। আমেরিকার মধ্যে রুটি খাওয়া মোটামুটি নেই, ওই জায়গার মধ্যে মাছ মাংসটাই প্রধান, ওটা ভাত রুটির সংযোগে নয়, ওরা এমনিতেই মাছ মাংসটা খাচ্ছে। আচ্ছা, তারপর হলো আমাদের দেশে প্রথমে শুক্তো যখন এলো, তারপর ডাল এলো, ডালের সাথে আমরা ঝোল খেলাম, দুটো ভাত খেলাম, দুটো রুটি খেলাম, এভাবে যেমন আমাদের দেশে খাই, ওদের দেশের মধ্যে কি অল্প অল্প খাওয়া হয়, আর মাছ মাংসটুকু একটু একটু করে বেশি খাওয়া হয়, এবং অল্প অল্প পরিমাণে কিন্তু বেশি খাওয়া হয় একটু একটু করে। ফরাসি দেশের চাল, এটা মাস্ট, ফরাসিদের চালটা একদম প্রধান, অর্থাৎ ভাত যেরকম আমাদের প্রধান ওদেরও প্রধান। সকালবেলা একটু কফি ওরা খাবে, ওদের ওখানে কফিটা বেশ একটা খুবই সস্তা জাতীয় খাদ্যদ্রব্য, তো ওরা খায়। সকালবেলা ধরো কফি খেলো, এক টুকরো রুটি মাখন খেলো, দুপুরবেলা মাছ মাংস এগুলো খেলো, রাত্রেবেলা বেশ লম্বা ওদের খাওয়া, ওদের রাত্রের খাওয়াটা বেশ বড় সড়ো। ইতালি, স্পেন প্রভৃতি জাতিদেরও সেম, ওদের খাওয়ার হ্যাবিটও সেম। জার্মানরা ক্রমাগতই খাচ্ছে, মানে জার্মানদের খাওয়ার মানে আমরা যেমন কীরকম খাই, 3 বেলা আমাদের মিল থাকে, 3 বেলা সকাল দুপুর রাত্র আমরা একটু বড় মিল নিই, মিডলে ছোটো ছোটো। জার্মানরা কি করছে, ওরা 5 বার 6 বার প্রত্যেকবারই অল্প বিস্তর একটু না একটু মাংস খাচ্ছে, ওদের মাংসটা প্রধান খাদ্য। ইংরেজরা 3 বার খায়, ওদের সকালে অল্প খাওয়া, মধ্যে মধ্যে একটু একটু কফি টফি থাকে। আমেরিকানরাও 3 বার খায়, মানে প্রচুর প্রচুর খায় এবং প্রচুর মাংস খায়, পেট ভরে খাচ্ছে, একদম প্রত্যেকবারই খাচ্ছে। এই সমস্ত দেশে ডিনারটাই হলো প্রধান খাদ্য, অর্থাৎ এই সমস্ত আমেরিকা, ইউরোপ এগুলো জায়গার মধ্যে ধনী হলে তাদের ফরাসি রাঁধুনি, ফরাসি চাল, মানে ফরাসি দেশের চালটা ওইখানে, মানে আমাদের দেশে যেমন এই জায়গার মধ্যে বেশ একটু দামি চাল আছে, অন্য বিভিন্ন ধরনের, ওদের ওইখানে দামি চাল হলো ফরাসি চাল। প্রথমে একটু একটু নোনা মাছ বা মাছের ডিম বা কোনো সবজি বা চাটনি, এটা হলো ক্ষুধা বৃদ্ধি। তারপর স্যুপ, আজকালকার ফ্যাশন, মানে তখনকার সময়ের ফ্যাশন হলো ফল, মাছ, মাংস, তারপর কাঁচা সবজি, মাংস টাংস এগুলো। তারপর অরণ্য মাংস, যেমন ধরো বিভিন্ন মৃগ, অর্থাৎ মানে হরিণ বা অন্য কোনো পাখির মাংস টাংস ওরা খাচ্ছে এগুলো। তারপর সুইট, বিভিন্ন ধরনের সুইট নেবে, এবং তারপর কুলপি অর্থাৎ আইসক্রিম, এগুলো এই পুরোটা হলো ওদের খাদ্যদ্রব্যের তালিকা, এবং সেটা রাত্রিবেলা খাওয়া হচ্ছে। ধনী হলে প্রত্যেকবার থাল বদলাবার সঙ্গে সঙ্গে মদ বদলাচ্ছে, অর্থাৎ ওরা বিভিন্ন আইটেম খাচ্ছে এক একটা থালার মধ্যে করে, আর প্রত্যেকটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়ে গেছে, এটা ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে বেশ প্রচলিত, তো ওরা খাচ্ছে বিভিন্ন ধরনের। আমরা আহার ও পানীয়টা ডিসকাস করছিলাম, তো কাঁটা চামচ ব্যবহার হচ্ছে। তারপর লাস্টের দিকে এক কাপ কফি, সেই কফিটা কিন্তু আবার ব্ল্যাক কফি, অর্থাৎ দুধ ছাড়া কফি, এগুলো খাচ্ছে। দেখাতে পারলে মানে এগুলোকে বড় মানুষই চাল বলে, কিন্তু ওরা এইভাবেই খাওয়া দাওয়া করে। যাই হোক, তো এবার আমাদের দেশে কি হচ্ছে, আর্যরা একটা পিঠে বসতো, একটা পিঠে ঠেসান দিত, জল চৌকির উপর থালা রেখে ভাত খেত, অর্থাৎ আর্যদের খাওয়ার সিস্টেম ছিল সামনে একটা ছোট টেবিল মতো থাকবে, আসন করে ওরা নিচে বসবে, সামনে টেবিলের উপর বসে ওরা খাওয়া দাওয়া করবে। কিন্তু ওই যে খাওয়ার সিস্টেমটা, বা ওই যে এক থালাতেই সকল খাওয়া খেত, ওরা একটা থালার মধ্যে সব নিয়ে বসতো, সব খেত, ওই চাল এখনও পাঞ্জাব, রাজপুতানা, মহারাষ্ট্র, গুর্জর দেশে বিদ্যমান। ওই যে ওরা খেত, যে
ওই সিস্টেমটা, চাল বলতে সিস্টেম বোঝানো হচ্ছে এখানে, ওই সিস্টেমটা এখনও পাঞ্জাবে, রাজপুতানা, মহারাষ্ট্র, গুর্জর দেশে ওখানে ওরা খায়। অর্থাৎ এইরকমভাবে সামনে একটা ছোট করে একটা জলচৌকির মতো রেখে ওটার উপর ওরা বসে খায়। টেবিল চেয়ারে বসে খাওয়া নয়, নিচে মাটিতে বসে সামনে একটা জলচৌকি একটু বড় সড়ো, যেটার মধ্যে একটা বড় থালা রাখা যায়, ওটার উপর রেখে তারপর ওরা ভাত খায়। এটা ওইদিকে এখনও রয়ে গেছে। যাই হোক, এর মধ্যে বাঙালি অর্থাৎ আমরা, উড়িয়া যারা রয়ে গেছে, তেলেঙ্গার মধ্যে যারা রয়ে গেছে, মালাবাড়ি যারা রয়ে গেছে, আমরা সবাই মাটিতেই বসে খাওয়া দাওয়া করি, অর্থাৎ নিচেই বসে আমরা খাওয়া দাওয়া করি। এখনকার সিস্টেম নয়, মনে রাখবে, এটা তখনকার সিস্টেম বলছেন উনি। ফলত কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে সব জিনিসগুলো। আর তারপর কি, চীনের খাওয়াটার মধ্যে একটু, রোমান গ্রিক যারা, মুসলমানদের খাওয়া দাওয়া সম্পর্কে বলছে, ওরা চাদর পেতে খায়। মুসলমানরা কি করছে, যখন খেতে বসে তখন একটা চাদর পেতে নেয়, আর ওই চাদরের উপর বসে ওরা খাওয়ার জিনিসগুলোকে ওই চাদরের উপর রাখছে, সেখানে বসে ওরা খাচ্ছে। মহীশূরের যে মহারাজরা রয়ে গেছে, ওরা মাটির মধ্যে একটা কিছু পেতে তার উপর বসে ওরা খাচ্ছে। বর্মী, জাপানি প্রভৃতি শ্রেণীর দেশের লোকজনরা মাটিতে উবু হয়ে বসে কাঁটা চামচ এগুলো দিয়ে ওরা খাওয়া দাওয়া করে। রোমান গ্রিকরা কোচের মধ্যে শুয়ে টেবিলের উপর হাত রেখে ওরা খায়, শুয়ে শুয়ে খায়। ইউরোপীয়রা টেবিলের উপর বসে তারপর ওরা কাঁটা চামচ দিয়ে ওরা খায়। এটা এই জায়গার মধ্যে উনি ডিসকাস করছেন এক এক জায়গাতে খেতে বসার সিস্টেমটা কীরকম, সেই ব্যাপারটা নিয়ে। যাই হোক, চীনের খাওয়ার মধ্যে একটু কসরত রয়ে গেছে। চীনেরা দুটো কাঠিকে, তোমরা দেখেছো নিশ্চয়ই নুডলস খাওয়ার সিস্টেমটা, দুটো কাঠিকে ওরা ধরে এবং কাঠির মধ্যে করে যা কিছু খাওয়ার জিনিস আছে ওইটা তুলে তুলে ওরা খায়। তো যাই হোক, এই অবস্থাতেই মানে মোটামুটি উনি এই জায়গাতে একটা ডিসকাস করেছেন। তো এগুলো তোমরা এখানে পড়তে যদি থাকো পেয়ে যাবে। এস্কুইমো একটা জাতি রয়ে গেছে, ওরা বরফের মধ্যে বাস করে, সেখানে নিত্যভোজন হলো মাছ মাংস। মানে ওরা প্রত্যেক দিন একটু পরে পরে মাছ মাংস খায়, কিন্তু সেই মাছ মাংসটা একটু অদ্ভুত রকমভাবে খায়। ওরা মাংসটাকে পচিয়ে তারপর সেটা খায়, ফ্রেশ মাংস ওরা খায় না। যাই হোক, এক এক দেশের এক এক খাওয়ার সিস্টেম। ইউরোপীয়রাও বন্য পশু পাখির যে মাংস আছে সেটা না পচলে ওরা খায় না। ওরা তাজা পেলেও তাকে টাঙিয়ে রাখে যতক্ষণ না পচে দুর্গন্ধ হয়। দুর্গন্ধ হওয়ার পর তারপর ওরা সেটাকে খায়। তো এটা ওদের সিস্টেম। এখানে আর কি বলার আছে আমি আর বিশেষ কিছু বলছি না, তোমাদের হয়তো একটু ভিন্না টিন্না লেগে যাবে। যাই হোক, তো এগুলো করে করে খাওয়া দাওয়া চলছে। এই জায়গাটা পড়ে নিলে তোমরা পেয়ে যাবে মোটামুটি, আমি আর এখানে কিছু ডিসকাস করছি না। তো তারপর সকল ধর্মে খাওয়া দাওয়ার একটা বিধিনিষেধ আছে, পেজ নাম্বার 96। নেই কেবল খ্রিস্টানি ধর্মে কোনো খাওয়া দাওয়ার বিধিনিষেধ নেই। জৈন বৌদ্ধ যারা, তারা মাছ মাংস খাবেই না, যারা জৈন বৌদ্ধ রয়ে গেছে। জৈন আবার মাটির নিচে যা জন্মায়, আলু মূলো এগুলো ওরা খাবে না মাটির নিচে, কারণ খুঁড়তে গেলে পোকা টোকা মরে যায়, বা রাত্রিবেলা ওরা খাবে না, অন্ধকারে পাছে পোকা টোকা খাওয়ার মধ্যে পড়ে যায়। তো ওদের নানান সিস্টেম। ইহুদিরা যে মাছে আঁশ নেই এটা খাবে না, যে জানোয়ার দ্বিসফ নয়, জাবর কাটে না, তাকেও খাবে না, ওদের নানান সিস্টেম। দুধ বা দুধের যদি কোনো জিনিস ওদের যদি এমন সময় যদি রান্নাঘরে ঢোকে, যখন মাছ মাংস রান্না হচ্ছে রান্নাঘরে, তখন ওরা ওইটা ফেলে দিতে হবে। মানে দুধটা তখন রান্না করতে হবে যখন মানে জাল দিতে হবে, যখন রান্নাঘরের মধ্যে মাছ মাংসের কোনো রান্না চলবে না, তখন ওদের এটা সিস্টেম। আচ্ছা, হিন্দুদের মতো ইহুদিরা বৃথা মাছ মাংস খায় না। পাঞ্জাবে এবং বাংলাদেশে মাংসের নাম হলো মহাপ্রসাদ। ইহুদিরা সেই প্রকার মহাপ্রসাদ অর্থাৎ যথা নিয়মে বলিদান না হলে মাংস খায় না, ওরা বলিদান করে খায়। তারপর মানে সেই ক্ষেত্রে আবার হিন্দুদের সঙ্গে ইহুদিদের যে কোনো দোকান থেকে মাংস কেনার কোনো সিস্টেমও নেই। এই জায়গার মধ্যে দেখবে মাংস সম্পর্কে ডিসকাস হচ্ছে কোন দেশে কীরকম। মুসলমানেরা ইহুদিদের মতো অনেক নিয়ম করে, কিন্তু এত বাড়াবাড়ি ওরা করে না। ওরা দুধ মাছ মাংস একসঙ্গে খায় না, ছোঁয়াছুঁই হলে একটু ঝামেলা, কিন্তু মোটামুটি অনেক প্রবলেম নেই। কিন্তু ইহুদিদের সঙ্গে হিন্দুদের কিন্তু অনেক মিল আছে খাওয়া দাওয়ার মধ্যে। উনি বলছেন ইহুদিরা বনু শুয়োর এগুলো খায় না, কিন্তু হিন্দুরা খায়। পাঞ্জাবে মুসলমান হিন্দুর বিষম সংঘাত থাকায় বুনু শুয়োর আর হিন্দুদের মধ্যে অত্যাবশ্যক খাওয়া হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, রাজপুতদের মধ্যে বুনু শুয়োর শিকার করে খাওয়াটা একটা ধর্মবিশেষ। এগুলো সবগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসে। দক্ষিণ দেশে ব্রাহ্মণ ছাড়া অন্য জাতের মধ্যে বুনু শুয়োর খাওয়ার একটা প্রচলন রয়ে গেছে। হিন্দুরা বুনু মুরগি খায়, কিন্তু গ্রাম্য মুরগি যেটা, দেশি মুরগি যেটা, সেটা ওরা খাচ্ছে, বুনু মুরগিটা খাচ্ছে, কিন্তু অন্যটা ওই ব্রয়লার মুরগি যেগুলো এগুলো খাচ্ছে না। বাংলাদেশ, নেপাল, হিমালয় পর্যন্ত যত পুরো যে এরিয়াটা রয়ে গেছে, কাশ্মীর পর্যন্ত যা এরিয়া রয়ে গেছে, পুরোটা একই এরকম চালেই চলে মোটামুটি, বাস। তো এইভাবে করে করে চলছে।
কুমায়ুন থেকে আরম্ভ করে কাশ্মীর পর্যন্ত বাঙালি, বিহারি, প্রয়াগী, নেপালি সবাই এইভাবেই খাওয়া দাওয়া করে। বাঙালিরা মুরগি বা মুরগির ডিম খায় না, কিন্তু এখনকার দিনে খায়। এটা যখনের কথা উনি বলছেন সেটা অনেক আগের কথা, বিবেকানন্দ তার সময়ের কথা বলছেন। এখনকার দিনে মুরগির ডিম আমরা খাই, এটা আমাদের প্রচলিত হয়ে গেছে। তখনকার সময় উনি বলছেন যে হাঁসের ডিম খায়, নেপালিরাও এরকমই করে। তো কিন্তু এখন কিন্তু আমরাও মুরগির ডিমটা খাই। কিন্তু কাশ্মীরিরা বুনো হাঁসের ডিম পেলে সুখে খায়, খুব আনন্দ পায়। এলাহাবাদের পর হতে হিমালয় ছাড়া ভারতবর্ষ অন্য সমস্ত দেশে যে ছাগল খায় সে মুরগিও খায়, অর্থাৎ পাঁঠার মাংস বা মুরগির মাংস দুটোর প্রচলনই এই সমস্ত এরিয়াতে রয়ে গেছে। যাই হোক, এবার উনি ডিসকাস করছেন দুধ নিয়ে। বলছে যে দুধ জিনিসটা খুবই একটা গুরুপাক খাদ্যদ্রব্য। আমরা বাচ্চাদেরকে একদম ঢকঢক করে গ্লাসে করে জোর করিয়ে এক গ্লাস দুধ খাইয়ে দিই, এভাবে দুধ খাওয়াটা উচিত নয়। দুধ একটা গুরুপাক জিনিস, এটা মাংসের মতো হজম করতে সময় লাগে, ফলত দুধটা খাওয়াতে হয় অল্প অল্প করে, একটু একটু করে। তো আমাদের এখানে বাচ্চাদেরকে যেমন কাজের লোকের হাতে ছেড়ে দেওয়া হয়, কাজের লোক এসে নাকে মুখে একদম দুধ খাওয়াচ্ছে, এই জিনিসটা ঠিক নয়, একটু একটু করে দুধ খাওয়ানোটা উচিত। তো উনি বলছেন যে আমাদেরকে একটু নিয়ম মেনে যদি আমরা খাওয়া দাওয়াটা করি তাহলে মোটামুটি আমাদের শরীরও সুস্থ থাকে, মনও ভালো থাকে, আর বুদ্ধিরও বিকাশ হয়। কিন্তু খাওয়া দাওয়াটা যদি ভালো না হয় তখন গিয়ে কী হয়, শরীরটা সুস্থ থাকে না। আর অটোমেটিক্যালি শরীর ভালো না থাকলে মন তো ভালো থাকবেই না, জানা কথা, সে তো এমনিতেই খারাপ লাগবে, ঠিক আছে না? আর তখন তুমি মাথাও খাটাতে পারবে না কোনো কাজ। ফলে তো খাওয়া দাওয়াটা আমাদের অত্যন্ত কেয়ারফুলি করা দরকার। গোটা প্রবন্ধটা জুড়ে উনি এইভাবেই ডিসকাস করেছেন। আমরা নেক্সট বাকিটা দেখে নেব। ওকে, তো থ্যাংক ইউ।